This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন এই মুহূর্তে এসআইআর আবহে যেটাই মৃত্যু হচ্ছে যে মৃত্যুই হচ্ছে না কেন তা নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে যাচ্ছে। তৃণমূলের নিশানায় বিজেপি এবং কমিশন। মানুষকে আতঙ্কিত করে দেওয়া হচ্ছে। এত তাড়াহুড়ো কেন? সময় নিয়ে এসআইআর কেন করা হলো না? প্রশ্ন কুণাল ঘোষের। মৃত্যু হলে এসআইআর বলে চালানোর চেষ্টা তৃণমূলের, খোঁচার সুকান্ত। সংশোধন হচ্ছে না, এটা একটা অস্ত্র উপায় তুলে দেয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টির জন্য। কারণ আপনি দেখুন কতটা অসঙ্গতি। শুধু তাই নয়, ভোটার তালিকা সমগ্র ভারতে একরূপে হয় আর বাংলার ক্ষেত্রে অন্যরকম হয়। এটা কেন? বাংলার টার্গেট কেন? আসামে আপনি আরেকটা আইন দেখিয়ে দিলেন, অন্য একটা আইন নাকি আছে, আপনি অন্য ওখানে আইন দেখাচ্ছেন। ইলেকশন কমিশনের ন্যাশনাল ডাইরেক্টিভে একটা রকম আসছে, মৌখিক অন্য আদেশ আসছে। প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা বুঝতে পারছি আপনি মানুষকে বিভ্রান্তি দিকে ঠেলে দিচ্ছেন, তাদেরকে ভয় দেখিয়ে আজকে 13-14টা মৃত্যু। এই 13-14টা মৃত্যুর দায়িত্ব কে নেবে? এখন এটাই চলবে। মনে নেই ডেঙ্গু যখন হতো বা হয়েছিল কি লেখা হতো? অজানা জ্বর। এখন সব এসআইআর জ্বর, এসআইআর যাই হবে এসআইআর জ্বর। কারোর সাথে প্রেমিক প্রেমিকার ঝামেলা, কেউ আত্মহত্যা করলো, এসআইআর জ্বরে মারা গেছে। অন্যদিকে এসআইআর নিয়ে আবারও হাইকোর্টে মামলা দায়ের এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থা তারা মামলা দায়ের করেছে। তারা বলছে যে সিএ যে আবেদনপত্র সেটা এসআইআর এর অনুমোদন হিসেবে গ্রহণ করা হোক। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন। শ্রাবন্তী, এক্স্যাক্টলি আবেদনে তারা কি বলছেন, কি চাইছেন তারা, এবং আদালতের তরফ থেকেই বা কি বলা হচ্ছে? বহু জায়গায় আমরা যেরকমটা দেখছি যে অনেকেই তারা ইতিমধ্যেই ডিক্লেয়ার করেছেন যে তারা ভারতবর্ষের নাগরিক নন এবং সেক্ষেত্রে তারা সিএ এর জন্য আবেদন করেছেন। সেই আবেদনের যদি রসিদ কারো থাকে তাহলে এসআইআর করতে সমস্যা কোথায়? এই প্রশ্ন তুলেই মামলা হয়েছে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনে যেরকম শুধুমাত্র রয়েছে যে কারা ভোটার, যারা একমাত্র নাগরিক হিসেবে থাকবেন তারাই ভোটার হতে পারবেন, সেখানে আলাদা করে সিএ এর জন্য এই ধরনের কোন রকম অপশন রাখা হয়নি। এই বিষয়টি বিবেচনার জন্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাসে আবেদন করা হয়েছে, তিনি অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ শ্রাবন্তী। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এসআইআর নিয়ে ফের হাইকোর্টে মামলা। সিএ এর আবেদনপত্র জমা দেওয়ার রসিদ এসআইআর এ অনুমোদন হোক আর্জি জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলো এক স্বেচ্ছাসেবী সংস্থা। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ঘটনার সোনারপুরে কাস্টমস অফিসারের ফ্ল্যাটে ঢুকে গিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়েছিল। সেই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আপনাদের বারবার আমরা দেখিয়েছিলাম। সেই ঘটনার যে তদন্ত পরবর্তীকালে হয়েছে, সেই তদন্তে এবং সেই ঘটনা নিয়ে যে মামলা দায়ের হয়েছে, সেক্ষেত্রে পুলিশকে তীব্র ভৎসনা করেছে হাইকোর্ট। কোনো আইন মানেনি পুলিশ, ঠিক এভাবেই বিচারপতি শুভ্রা ঘোষ ভৎসনা করেছেন। যিনি অভিযোগ করলেন তিনি অটোয় থাকার পরেও কিভাবে ওই অফিসারের বাবার নাম জানলেন, এই ধরনের নানাবিধ প্রশ্ন হাইকোর্টের তরফ থেকে এসেছে। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন। শ্রাবন্তী, হাইকোর্ট পুলিশকে এই ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা বা সেদিন সেই ঘটনার জন্য পুলিশকে ভৎসনা করেছে, ঠিক কোন কোন পয়েন্টগুলো এক্ষেত্রে স্পেসিফিক্যালি হাইকোর্টের তরফ থেকে বলা হচ্ছে, কোন কোন প্রশ্নগুলো তোলা হয়েছে পুলিশের ভূমিকা নিয়ে? দেখো, মামলাকারীর আইনজীবী তিনি প্রশ্ন তোলেন যে অভিযোগ, পাল্টা অভিযোগ করা হয়েছে এই কাস্টমস আধিকারিকের বিরুদ্ধে। তিনি অটোয় বসেছিলেন, পরের দিন দেখা যাচ্ছে তিনি কাস্টমস আধিকারিকের বিরুদ্ধে। যদি তিনি সত্যি অটোয় বসে থাকেন তাহলে কাস্টমস আধিকারিকের বাবার নাম কি করে তিনি জানবেন? ধরনের বিষয়। শ্রাবন্তী, যদি একটু স্থান পরিবর্তন করা যায়, তোমার কল ড্রপ হচ্ছে, স্পষ্ট শুনতে পাচ্ছি না। না, বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আরও একবার আপনাদের জানাবো খবরটা। সোনারপুরে যে ফ্ল্যাটে ঢুকে কাস্টমস অফিসারকে মারধরের ঘটনা, সেই ঘটনার তদন্তে পুলিশকে তীব্র ভৎসনা করলো হাইকোর্ট। কোনো আইন পুলিশ মানেনি, এভাবেই ভৎসনা করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। যিনি অভিযোগ করলেন তিনি অটোয় থাকার পরেও কিভাবে ওই অফিসারের বাবার নাম জানলেন, প্রাথমিক অনুসন্ধানটুকুও কি করেছেন, এ প্রশ্ন স্বয়ং বিচারপতি তুলেছেন। আজ এসএসসি একাদশ দ্বাদশের ফল প্রকাশ। আজ রাত ৮টার পর বেরোবে ফল। ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে যোগ্য চাকরিহারারা। সূত্রের খবর, ফল প্রকাশের আগে বারবার তা খতিয়ে দেখা হচ্ছে কমিশনের তরফে, কারণ এই রেজাল্টই অনেক চাকরিহারার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এসএসসি সূত্রে জানা গিয়েছে ৮ জন চাকরি প্রার্থীর নথি বর্তমানে যাচাই করছে কমিশন। এই প্রার্থীরা দাবি করেছেন যে তারা কেন্দ্রীয় বিদ্যালয়ে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে কর্মরত, তাই রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের মতোই তাদেরও অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত 10 নম্বর দেওয়া হোক। বৃহস্পতিবার সকালে চল থেকে রাজরাজ্য সদনে ওই প্রার্থীদের ডেকে পাঠানো হয় নথি যাচাইয়ের জন্য। কমিশন সূত্রে খবর যে নথি পর্যালোচনার কাজ ইতিমধ্যেই শেষ পর্যায়ে।
রেজাল্ট তো আমরা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, তার অনুমতি অনুসারে এবং তার কথায় আমরা ডিসেম্বরের মধ্যে আশা করছি যে এই রিক্রুটমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্ট আমরা দিতে পারবো। তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে আজকে 60 নম্বর যে পরীক্ষা হয়েছিল তার প্রাথমিক রেজাল্ট বেরোচ্ছে। এরপর ইন্টারভিউ নেবে এসএসসি, ইন্টারভিউ নেওয়ার পর পূর্ণাঙ্গ তালিকা বেরোবে। যান, একটু সময় যেতে দিন, কিছুদিন দাঁড়ান, আস্তে আস্তে আসবে কে কোথায়, কোন নেতার ভাগ্নে, কোন নেতার ভাইপো চাকরি পেয়েছে। যে রাজ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয়া চাকরি বাতিলের লিস্টে থাকে সে রাজ্যে ফ্রি অ্যান্ড ফেয়ার সিলেকশন হতে পারে কি? অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করলো আদালত, সিবিআই আদালত। শুধু তাই নয়, মানিক ভট্টাচার্য এবং রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করলো বিশেষ সিবিআই আদালত। চার্জশিট গ্রহণ করলেও বিচার প্রক্রিয়া কিন্তু থমকে। মানিক ভট্টাচার্য ও রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করলেও এখনও রাজ্যপালের অনুমতি পাওয়া যায়নি, যার জেরে চার্জ গঠনের প্রক্রিয়া থমকে আছে। সিবিআই এর তরফ থেকে আদালতে দাবি করা হয়েছে যে চার্জশিট জমা দেওয়ার আগের দিন রাজ্যপালের অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু এখনও রাজভবন থেকে সেই অনুমতি আসেনি। বিচারক শুনে বলেন, তাহলে আমরাও অপেক্ষা করি। নিয়োগ দুর্নীতিতে মানিকের সাগরেদ বিভাস অধিকারী সম্পর্কেও এদিন বিচারক জানতে চান। সিবিআই আদালতে বলে যে ভুয়ো থানা খুলে নয়ডায় গ্রেফতার হয়েছেন তিনি, সেখানে জেল হেফাজতে রয়েছেন। তার শুনে বিচারক বলেন, খোঁজ খবর নিন আপনারা, সমন পাঠাতে হবে।